নমস্কার, সমবায় কথা ইউটিউব চ্যানেলে সকল সমবায়ী বন্ধু দর্শকদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। বিষয়টি হচ্ছে অডিট। এই অডিট বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত আধিকারিক শ্রী শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে আছেন। শুভাশিস ব্যানার্জি তিনি অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কোঅপারেটিভ অডিট এবং তিনি অডিট বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকও বটে। তিনি অডিটরদের প্রশিক্ষক বলা যেতে পারে। একজন অভিজ্ঞ মানুষকে আমরা পেয়েছি। তো আমরা শুভাশিসবাবু, আমরা একটা কথোপকথনের মাধ্যমে আমাদের দর্শক বন্ধু যারা আছেন, কোঅপারেটিভ সেক্টরের লোকজনই দেখেন এই চ্যানেলটি, তাদের সামনে অডিট সংক্রান্ত, অডিট মানে একটা ভয়ঙ্কর ব্যাপার একটা ধারণা থাকে। তো সেই বিষয় নিয়ে কয়েকটা কথা আমরা আলোচনা করব। প্রথমেই আপনার কাছে আমরা একটু জানতে চাইব যে নতুন যে কোঅপারেটিভ সোসাইটি তৈরি হয়, যখন রেজিস্ট্রেশন হয়, প্যাক্সের কথা আমরা বাদ দিলাম, যেগুলো বহুদিন ধরে আছে, প্রতি বছরই তো কিছু সোসাইটি তৈরি হচ্ছে। তো তারা বিপদে পড়ে, তাদের অভিজ্ঞ লোকজন থাকে না, হয়তো অ্যাকাউন্টস এর ব্যাপারে তারা অত কিছু জানেও না, হয়তো এরকম মহিলা কোঅপারেটিভ হয়, আবাসন সমিতি হয়, আরো অনেক রকমের কোঅপারেটিভ হয়। বিশেষ করে টেকনিক্যাল টাইপের যেসব পরিষেবা সমবায় সমিতি হয়, তারা অডিটের সময় গিয়ে খুব হাবুডুবু হয় কি করতে হয়। তো তাদের জন্য যদি আপনি একটু পরামর্শ দেন যে এটা কতটা ভয়ের ব্যাপার এবং কি কি মিনিমাম প্রস্তুতি কাগজপত্র থাকলে অডিটের সময় অতটা ঝামেলা হবে না। মোট কথা, অডিটের জন্য সমিতির যারা লোকজন, চেয়ারম্যান, সেক্রেটারি, যদি স্টাফ থাকে, স্টাফ তাদের করণীয়গুলো কি? নমস্কার, সমবায় কথাকে প্রথমেই বলি যে খুব সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আমাদের কিছু ভয়ের সৃষ্টি হয় যখন নতুন কোনো কোঅপারেটিভ ফরমেশন করি আমরা। খুব স্বাভাবিকভাবেই যে এটার কারণ হচ্ছে যে আমরা একটা কোঅপারেটিভ ফরমেশন করার পর অনেক দিন পার হয়ে যায়, তখন আমরা সেই অডিটটা ফেস করি। শুধুমাত্র যে অডিটের কেস নয়, রেগুলার বেসিসে চালানোর ক্ষেত্রে যে পরিচালনার ক্ষেত্রে যে কিছু সমস্যা রেজ করে, সেক্ষেত্রে আমার একটা সাজেশন এক্ষেত্রে থাকে। সেটা হচ্ছে যে ধরুন এই ধরনের কোনো সোসাইটি রেজিস্ট্রেশন হতে যাচ্ছে, যখন এটা রেজিস্ট্রেশন যে সেক্টরই হোক না কেন, আমার মনে হয় যিনি রেজিস্ট্রি করেন তার প্রথম বলা উচিত, আপনারা যারা প্রমোটার আছেন যারা, তাদের প্রথমে একটা 3 দিনের হোক, 5 দিনের হোক, 2 দিনের হোক, একটা ট্রেনিং তাদেরকে কম্পালসারি করে দেওয়া উচিত। তাতে যেটা হবে, তাদের হচ্ছে কোঅপারেটিভ সম্বন্ধে তাদের একটা আইডিয়া তৈরি হবে, হোয়াট এভার মে বি দ্য অ্যাডমিনিস্ট্রেশন, হোয়াট এভার মে বি দ্য অডিট। কারণ পরবর্তীকালে যখন 1 বছর বাদে পরিচালনার ক্ষেত্রে এসে তারা, বা মেনটেন্যান্সের ক্ষেত্রে এসে, বুকস অ্যান্ড অ্যাকাউন্ট মেনটেন্যান্সের ক্ষেত্রে তারা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হন। বাধার সম্মুখীন বলে ভুল হবে, অজ্ঞতার জন্য তারা কিছু কিছু জিনিস মেনটেন করতে পারেন না। তো দেখা যায় যে সেই ক্ষেত্রে যদি প্রিলিমিনারি যখন বোর্ড অফ প্রমোটার বোর্ড তৈরি হচ্ছে, তাদের যদি একটা শুরুতেই একটা ট্রেনিং দিয়ে দেওয়া হয়, তখন তো তারা বেশি কিছু বুঝবেন না, অল্প আইডিয়া কিছু 2-4টে কথা বলে, বিশেষ করে মেইনটেনেন্স অফ বুকস অ্যান্ড অ্যাকাউন্টস এন্ড শুনুন, কোঅপারেটিভ যারা করতে আসেন তারা সকলেই খুব সমবায় মনোভাবাপন্ন, তবেই তারা ধরে নেওয়া হয় না, তাই হয়। কিন্তু ধরুন হাউসিং এর ক্ষেত্রেও যারা করতে আসছেন, আপনি হাউসিং এর প্রসঙ্গ তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা তো প্রাইভেট কনসার্ন করে বা প্রাইভেট হিসেবে তারা প্রমোটিং করতে পারতো। তারা হয়তো বলতে পারেন যে কিছু ছাড় পাচ্ছে বলে করছে, নট দ্যাট। ছাড় পাওয়া ছাড়াও কিছু জিনিস তাদের মধ্যে থাকে। তাদের হচ্ছে যে সমবায়ের মধ্যে থাকলে একটা রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে তারা থাকবেন, সেটা তারা অনুধাবন করেন। কিন্তু এই যে রুলস অ্যান্ড রেগুলেশনসটা আছে, এটা কতদূর পর্যন্ত বিস্তৃত বা কি কি করতে পারে, এটা সম্বন্ধে সম্যক ধারণা থাকে না। মানে আপনার বক্তব্য, ওদেরকে সে ধারণা একটু দিয়ে রাখলে, শুরুতেই যদি দিয়ে রাখা হয়, এবং যদি ইন্টারেস্টেড সেই সময় যদি যারা মেম্বার তারাও যদি কেউ ইন্টারেস্টেড থাকে, তাদেরও যদি 1 দিন 2 দিনের একটা করে বলে দেওয়া হয় যে দেখুন এটা আপনাদের কিছু, কারণ তাদের মধ্যে অসংখ্য প্রশ্ন থাকে। আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রেশনের সময় এবং তারপরে 1 বছরের মধ্যে তাদের একটা কম্পালসারি করে যে ট্রেনিং করানো যায়, যেটা আপনাদের করাতেই হবে, যে কি মেনটেন করতে হবে, কিভাবে খাতাপত্র রাখতে হবে, কি বুকস অ্যান্ড রেকর্ডস মেনটেন করতে হবে। শুনুন, অডিটার যাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার নিজের ভালোর জন্যই যে কোনো অর্গানাইজেশনের, হোয়াট এভার মে বি কোঅপারেটিভ সেক্টর আর আদার সেক্টর,
ফিনান্সিয়াল স্টেটমেন্টকে আমার খুব স্বচ্ছ রাখা দরকার। টাকা পয়সার হিসাবটা তো ঠিকঠাক রাখতে হবে, যেরকম এবং সেই অর্থে তো এটা তো পাবলিক মানি, মেম্বারসদের মানি। এক্স্যাক্টলি সো পাবলিক মানি যেখানে আমার ইনভলভ হচ্ছে সেখানে পরিষ্কার থাকাটা এবং পরিষ্কারভাবে সেই চিত্রটা সকলের সামনে তুলে ধরাটাই আমাদের মূল লক্ষ্য। যেহেতু কোঅপারেটিভ সোসাইটি আমাদের বেঙ্গলের ক্ষেত্রে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টস অনেক পুরনো, 1912 সাল থেকে তৈরি হয়েছে এবং অনেক দিক বিবেচনা করেই আইনগুলো তৈরি হয়েছে। সুতরাং তার বিভিন্ন প্রস অ্যান্ড কনস দেখে এটাকে বেঁধে রাখা আছে। এবং এত সুন্দরভাবে আমি এত দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বুঝি যে এত সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করা হয়, মানে করতে বলা হয়েছে যে খুব সাধারণ মানুষই, খুব ডাউন টাউন পিপল হোক এবং আপার ক্লাস পিপল হোক, হোয়াট এভার মেবি দ্য ক্লাসেস অফ পিপল, তাদের পক্ষে এটা অল্প খুব কঠিন ব্যাপার নয়। আমি আপনাকে মধ্যখানে একটু ইন্টারাপ্ট করে বলছি যে প্রথম যে পরামর্শটি দিয়েছেন সেটা তো খুবই ভালো, যে রেজিস্ট্রেশনের সময় যিনি রেজিস্ট্রেশন দিচ্ছেন, জেলার ক্ষেত্রে এআরসিএস বা ডিআরসিএস বা কোঅপারেটিভ ইন্সপেক্টররা যারা যুক্ত আছে, ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার তো আছে, তো তারা যদি একটা মানে প্রিলিমিনারি, একদিন হোক, দুদিন হোক, 2 ঘন্টা 5 ঘন্টা হোক, একটা আইডিয়া তাদের দিয়ে দেন যে আপনি তো কোঅপারেটিভ করলেন, ঠিক আছে, কিন্তু বছরে 1 বছরের মাথায় অডিটর যাবে, তখন কিন্তু এগুলো চাইবে, বা আপনার সোসাইটিটাকেও ঠিকঠাক রাখতে গেলে এই ধরনের খাতা, এই ধরনের করতে হবে। তো এটা পরামর্শ হিসাবে খুবই ভালো। আমরা আমাদের পক্ষ থেকে আমরা সুযোগ পেলে আমরা রেজিস্ট্রারের যে মানে সময় অধিকার তাদের কাছে এটা তুলে ধরবো, কারণ এটা তো তাদের বিষয়। আজকে আমাদের দর্শকরা যারা কোঅপারেটিভ সোসাইটির লোক, তাদের জন্য মনে করুন আজকে আপনি প্রশিক্ষক, যে নতুন কোঅপারেটিভ সোসাইটিতে যারা হয়তো 1-2 বছর আগে হয়েছে, কিংবা অনেক সময় ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে সোসাইটিটা হয়েছে কিন্তু তাতে তেমন প্রশিক্ষিত লোকজন নেই, তো অডিট ব্যাপারটা তাদের কাছে ভয়ের ব্যাপার। তা আপনি একটা যদি গাইডলাইন দেন যে তারা কোন কোন ডকুমেন্টসটা কিভাবে রাখলে বছরের শেষে অডিটর এলে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার হবে না। ঠিক ঠিক, দুটো তিনটে জিনিস খুব বেশি আমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। সেটা হচ্ছে যে যারা এই সোসাইটিটা মেনটেন করছেন, যারা, তাদের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে রিসিট বুক, অর্থাৎ কোথা থেকে টাকা পাচ্ছেন এবং কোথায় টাকা খরচ করছেন, এই দুটো ডকুমেন্টেশন যেন সুন্দরভাবে থাকে। খাতা তো পুরো জিনিসটাই না, টাকা পাওয়ার জন্য তো রসিদ বই নিয়ে টাকা দিতে হবে, এবং খরচটা কিভাবে রাখবে, খরচের জন্য একটা করে ডেবিট ভাউচার তৈরি করতে হবে। সেটা কি জিনিস? সেটা তো সে ডেবিট ভাউচার হচ্ছে আপনি যখনই একটা কিছু কিনে এলেন আপনাকে সঙ্গে সঙ্গে একটা বিল দেবে, তো কিন্তু এবার তার উপরে একটা ভাউচার তৈরি করে, অর্থাৎ সোসাইটির নাম লেখা, কোন তারিখে খরচ করলেন, কে স্যাংশন করলেন বা কে টাকাটা দিতে বললেন, সে সেক্রেটারি সেখানে যে যার কাছে টাকাটা রয়েছে চেকেই দিন বা ক্যাশেই দিন, সেটা লিখে তার উপরে সেই টোটাল লিখতে হয় যে আমি একটা বই কিনলাম, এত টাকা দাম পড়িল বলি, আর বইটা ভাউচারটার সঙ্গে লাগিয়ে দেওয়া হলো। অথবা আমি কোনো জায়গায় কনভেন্সে দিলাম, সেটা যে কনভেন্স খরচটা করলো সেটা লিখে দিলাম যে এনাকে এই পারপাসে, এইটাকে ভাউচার বলছে। এটাকে ভাউচার। আমি একটা উদাহরণ দিই, ধরুন একটা সোসাইটিতে 2টো বালতি একটা জানলার পর্দা এরকম কেনার দরকার, সে বাজারে সেক্রেটারি গেলেন বা কোনো একজন গেল, তো তারা অনেক সময় বালতি কিনলে তেমন ওষুধ টষুধ দেয় না, ছোট কাগজে একটা লেখা থাকবে। এইবারে এইটাকে ভাউচার তৈরি করতে দিয়েছেন উনি। এটার প্রসিডিওর হচ্ছে যে কোনো একটা কাগজে, সাদা কাগজে বা রুল কাগজে লিখবে যে আমি এই জিনিস কিনলাম, তার এই খরচ হলো, যিনি খরচ করলেন তিনি হস্তাক্ষর করলেন, এবং সেটাকে এনক্লোজ করে একটা সোসাইটির একটা ভাউচার তৈরি হবে। সেটাকে 8 দিয়ে সাঁটালে হবে না, সেটা সঙ্গে স্টেপল করতে পারেন অথবা সঙ্গে পেছনে ট্যাগ করে রেখে দিতে পারেন। 8 দিয়ে লাগালে পাশে সেটা মানে দেখা যায়, যাতে সম্ভাবে 8 দিয়ে লাগানো হতে হবে, যাতে আলাদা সেপারেট হবে। তাহলে একটা প্রিন্টেড একটা ভাউচার বলে তৈরি করতে রাখতে হবে, যেটা খরচ করলাম, সেটা খরচ করলাম। রিসিট বুকও সিমিলারলি সিরিয়াল নাম্বার সহকারে একটা রিসিট বুক তৈরি করতে হবে। এইবার কথা হচ্ছে যে এই প্রথম যে গন্ডগোলটা শুরু হয়, যেহেতু সোসাইটির একদম যেখানে যারা চালাচ্ছেন, গ্রামের দিকে হোক বা যেখানে হোক, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি করব না করব, কিভাবে লিখবো, এই সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু যদি এই অরিজিনাল ডকুমেন্টেশনগুলো সঠিক থাকে, তাহলে কিন্তু যে কোনো জিনিস উদ্ধার করার ক্ষেত্রে সবসময় সুবিধা হয়। এটা ফার্স্ট কাজ। অর্থাৎ প্রথমে আমাকে যে টাকা পেলাম তার জন্য একটা রসিদ বই, এবং যে টাকা খরচ করলাম তার জন্য একটা খরচের এটাও একটা ভাউচার বই বা উল্টো রসিদ ভাউচার তৈরি করে রাখতে হবে। এটা হচ্ছে একটা দিক গেল। সেকেন্ড হচ্ছে যে এটা সবসময় আমরা যেরকম বাড়িতে হিসেবের আমরা যে রোজগার করি, এত টাকা রোজগার হলো তার এই খরচ হলো, সিমিলারলি একটা ক্যাশ বই মেনটেন করবে।
সেই ক্যাশ বইটাতে কত টাকা কোথা থেকে পেয়েছি সেটা লিখবো, আর কোথা থেকে কত টাকা পেয়েছি হবে। উপরে হস্তে মজুদ এবং ব্যাংকে কত টাকা থাকে সেটা লেখা হয়। মানে সাধারণত কি বাম দিকের পাতায় জমাটা থাকে, ব্যয়টা থাকে ডান দিকের পাতায়। এই করে এটা কি মানে পরপর যাবে না এরকম নিয়ম আছে যে মাসের পরে পাতা চেঞ্জ করে? প্রথম কথা হচ্ছে একে বলা হয় ক্রোনোলজিক্যালি, বা ক্রমানুসারে সাজানো রাখা। অর্থাৎ আমি 2 তারিখে যে ভাউচারটা খরচ করলাম সেটা 2 তারিখের ডেটে লিখবো, 3 তারিখে 3 তারিখে হ্যাপাজারতে লিখতে হবে, 4 তারিখটা 4 তারিখে, 2 তারিখে আগে যেটা খরচ করলাম সেটা আগে, তারপর এটা 2 তারিখে পরে যেটা খরচ করলাম সেটা তারপর, এগুলো পরপর সিমিলারলি প্রত্যেক মাসের জন্য কি একটা পাতা করতে হবে এরকম